পর্তুগালে ডকুমেন্ট জালিয়াতি করে অভিবাসনের সুযোগ করে দেওয়ার অপরাধে একটি চক্রকে গ্রেফতার করেছে জুডিশিয়ারি পুলিশ। পর্তুগালে ২০২৩ সালের মে, জুন, জুলাই মাসে যারা সেফ এন্ট্রি করেছিলেন তাদের পেমেন্টের ইমেল আসা শুরু হয়েছে। বর্তমান সময়ে আমরা এশিয়ান নাগরিকদের উপর কেমন একটু বিরূপ মনোভাব অনুভব করছি এদেশের কিছু মানুষের। তাছাড়া বলা যায় কিছুটা ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি। তবে এর জন্য আমরা কম দায়ী নই। তো আমাদের যে দায়-দায়িত্ব রয়েছে এই বিষয়ে একটি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো আজ ১৯ নভেম্বর মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুরিতে স্বাগত জানাচ্ছি। আজ পর্তুগালের পোর্তুতে একটি মানব পাচার চক্রকে গ্রেফতার করেছে জুডিশিয়ারি পুলিশ। গত ২০২২ সাল থেকে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। সেই তদন্ত চলার পর তারা সত্যতা নিশ্চিত হয়ে আজ পোর্তুতে একটি অভিযান চালায়। সেই অভিযানে ৪ জন ব্যক্তিকে তারা গ্রেফতার করে এবং বেশ কিছু নথিপত্র জব্দ করে। এই ৪ জনের মধ্যে একজন বিদেশী নাগরিক। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা উচ্চশিক্ষার জন্য ডকুমেন্ট জালিয়াতি করে বেশ কিছু মানুষকে পর্তুগালে প্রবেশ করার সুযোগ করে দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে এবং যেই নথিপত্র জব্দ করা হয়েছে সেখানে এমন অনেক নথিপত্রই রয়েছে যা তাদের বিরুদ্ধে এই অপরাধগুলোর প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। তো সুতরাং আমরা যারা পর্তুগালে আসছি বা আমরা যারা পর্তুগালে আসি নাই, যদি এমন কেউ দেখে থাকেন যে পর্তুগালে আসবেন, তারা অবশ্যই পর্তুগালে আসার আগে আপনার বিষয়গুলো যাচাই করবেন যে কোনো ধরনের ডকুমেন্ট যদি কোনো ধরনের কোনো জালিয়াতির মধ্যে তৈরি করা হয় তাহলে কিন্তু আপনি পর্তুগালে আসলেও আপনার ইউরোপের স্বপ্নটা কিন্তু অনেকটাই ধূসর হয়ে যাবে। এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সে কারণে যারা দেখছেন আশা করছি ভিডিওটা শেয়ার করবেন। এদিকে ২০২৩ সালের মে, জুন, জুলাই মাসে যারা সেফ এন্ট্রি করেছিলেন তাদের ইমেল আসা শুরু হয়েছে এবং অনেকে ইমেল পেয়েছেন এবং তাদের পেমেন্টের জন্য ইমেল এটি দেওয়া হয়েছে। তো যারা ইমেল পেয়েছেন তারা আপনারা পেমেন্ট করে দিবেন। আর অনেকে যারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অনেকে যারা ইমেল পাননি তারা একটা প্যানিকের মধ্যে আছেন। প্যানিকে থাকার দরকার নেই। আপনি যদি সেফ এন্ট্রি যদি আপনার ঠিক থাকে আপনার ইমেল আসবে। তাছাড়া আবার অনেকে আপনাদের সাপা পোর্টালে লগইন করতে পারছেন না। তো সেটাতে লগইন করার প্রয়োজন নাই। কেননা সাপা পোর্টালটা তো অলরেডি তারা বন্ধ করে দিয়েছে। কারণ আপনি সাপা পোর্টালে অ্যাড্রেস দিলেই তারা আইমার নতুন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো সুতরাং সেই বিষয়ে প্যানিক নেওয়ার কোনো কিছু নাই। আপনার যদি আপনার সেফ এন্ট্রি থাকে, ঠিকমতো যদি আপনি লক করে থাকেন সেক্ষেত্রে আপনাকে তারা এরকমভাবে ইমেল দিয়ে জানিয়ে দিবে। আপনার যখন সময় আসবে তারা ৩ মাস করে যে ইমেল দিচ্ছে সেটা আমরা উপলব্ধি করছি। তাছাড়া এই নতুন যে মিশন কাঠামো, সেই মিশন কাঠামোর নতুন কার্ড আসার বিষয় বা অর্থাৎ ১ম এ যারা বায়োমেট্রিক দিয়েছিলেন তাদের কার্ড কিন্তু এখনো কারো আসেনি। তো মনে হচ্ছে কিছুটা দেরি হবে। তো আপনারা একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। যদিও ধৈর্যের পালাটা অনেক বড় হয়ে গেছে। আসলে আমাদের তেমন কিছু করার নাই। কেননা আইমার যে পরিস্থিতি আমরা প্রতিদিনই একটা নতুন টার্মের সম্মুখীন হয়েছি। এতদিন একটা বিষয় ছিল না, এখন নতুন মিশন কাঠামোর আবার নতুন কার্ডের বিষয়গুলো কিন্তু যুক্ত হয়েছে। যদিও ইতিমধ্যে আমরা অনেকেই কার্ড রিনিউ করতে পারছি না, যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে এবং কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অনেকে পর্তুগালে নিয়মিতভাবে থাকতে পারলেও কিন্তু আমরা ভ্রমণ করতে পারছি না পর্তুগালের বাইরে। এটা একটা জটিল সমস্যা। যদিও এ বিষয়ে আইমা জানেন। তবে আশা করছি শিগগিরই তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে আমরা যে বিষয়টি বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দেখতে পাচ্ছি যে পর্তুগালে হঠাৎ করেই যে কট্টর ডানপন্থীদের প্রসার হয়েছে সেই কারণে আমাদের বিশেষ করে এশিয়ার নাগরিকদের উপর অভিবাসীদের উপর তো রয়েছে। এশিয়ার নাগরিকদের উপর একটি বিরূপ ভাব আমরা দেখছি। যদি গত ৫ থেকে ৬ বছর আগে আমরা কিন্তু এমন মনোভাব দেখিনি পর্তুগিজদের মাঝে। তবে আমার মনে হয় যে যেহেতু গত ২-৩ বছরে বেশ কিছু আমাদের পর্তুগালে অনেক বেশি অভিবাসীরা এসে আগমন করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমার মনে হচ্ছে যে হয়তোবা আমাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা বেশি হতে পারছি। যদি উদাহরণস্বরূপ বলতে চাই, আজ মেট্রো স্টেশনে আমি এক ভাইকে দেখলাম তিনি মেট্রো স্টেশনের কোনায় তার পরিবারের সাথে খুব উচ্চস্বরে কথা বলছেন। তার কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম যে তিনি বাংলাদেশে তার পরিবারের সাথে হয়তোবা মনোমালিন্য কথা কাটাকাটি করছেন। তার পরিবারের সাথে কথা বলছেন, তার বাবা, তার স্ত্রী, তার মা সবার সাথে তিনি কথা বলছেন। তো তিনি এত উচ্চস্বরে কথা বলছেন, এমনি আপনারা জানেন যে পাতালে মেট্রোতে কিন্তু একটু জোরে কথা বললেই কিন্তু অনেক বেশি ইকোর কারণে শব্দটা ছড়ায়। আর তিনি অনেক জোরে কথা বলছেন, সেখানে কিন্তু পুরো মেট্রো স্টেশনে যারা রয়েছেন সবাই কিন্তু এ বিষয়ে হকচকিয়ে গেছেন যে কি বিষয়টা হয়েছে। এমনকি সেখানকার যে সিকিউরিটি গার্ড তিনি এসেছেন, তিনি এসে বুঝার চেষ্টা করছেন। আমি তাকে বুঝিয়ে বলেছি যে না, তিনি সাধারণত তার পরিবারের সাথে হয়তোবা কনভারসেশন করছেন, তেমন কোনো জটিলতা হয়নি।
কেননা মেট্রো গার্ড এসে বলছেন যে তার ফোনে কাউকে কি তিনি থ্রেট দিচ্ছেন কিনা, যদি প্রয়োজন হয় তিনি পুলিশ ডাকবেন, পুলিশের সহায়তা নেবেন। আমি বলে দিয়েছি যে না, সেই ধরনের কোনো সমস্যা নেই। তিনি সাধারণত তার পরিবারের সাথে কথা বলছেন, সে কারণে তিনি উচ্চস্বরে কথা বলছেন। তাছাড়া এই যে মেট্রো স্টেশনে এত কিছু হচ্ছে, তিনি কিন্তু সেদিকে খেয়াল নেই। কেননা তিনি পরিবারের সাথেই বিভিন্ন বিষয়ে কথা বলছেন, পারিবারিক বিভিন্ন কথাবার্তা। তবে এই কথাবার্তাগুলো বা তিনি যেইটা বলতে চাচ্ছেন, আমি যেটা অনুধাবন করেছি, এটা প্রত্যেক প্রবাসীরই কিন্তু একটা আক্ষেপ যে পরিবারের মানুষগুলো বাংলাদেশে যারা আছেন, তারা মনের কথাগুলো বুঝতে চান না। তারা শুধুমাত্র অভিযোগ করেন। তারা তাদের যে প্রাপ্তি বা অপ্রাপ্তি রয়েছে সেই বিষয়গুলোই তারা জানান। কিন্তু এখানে যে একা একটা মানুষ যে কিভাবে তার পরিবারবিহীনভাবে এত কষ্ট করে একটা রুমে অনেকগুলা মানুষ একসাথে থাকে, তারপরে তার খাওয়া-দাওয়া সবকিছু অনেক কষ্টের মাধ্যমে তারা জীবনযাপন করে বাংলাদেশে পরিবারের জন্য অ অর্থ প্রেরণ করেন। তো বিষয়টা হচ্ছে যে আমরা সেটা না বুঝেই আমরা অনেক প্রেশার তাদেরকে দেই। সে কারণে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন অভিবাসী স্ট্রোক করে তারা মৃত্যুবরণ করেছেন। তো বাংলাদেশেও যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন, চেষ্টা করবেন যে আপনার প্রবাসে যিনি আপনার পরিবার-পরিজন রয়েছেন তার প্রতি সহনশীল থাকার জন্য। কেননা আ তিনি একা এত দূর প্রবাসে বসবাস করছেন পরিবার ছাড়া, এবং তিনি কিভাবে সেই অর্থ ইনকাম করছেন আপনারা অনেকেই জানেন না। সুতরাং কিছুটা সহনশীল হওয়ার চেষ্টা করবেন। আর আমরাও চেষ্টা করব যারা আমরা এখানে আছি পর্তুগালে বা যেই দেশে আছি, সে দেশের নিয়ম কানুন মেনে চলার জন্য, সেখানকার কালচার মেনে চলার জন্য, পাবলিক স্পেস কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলোর উপরে খেয়াল রাখার জন্য, যে উচ্চস্বরে কথা না বলা, সেখানে পাবলিক স্পেসটা আসলে সবারই, শুধু ইউরোপে নয়, বাংলাদেশে একটা পাবলিক স্পেস সবারই। পাবলিক টয়লেট ব্যবহার করা, বাস স্ট্যান্ডে পাবলিক যে স্পেসগুলো রয়েছে যেখানে সাধারণ জড়ো হয়, সেইটাকে ব্যবহার করাটা আমাদের জানতে হবে। তাহলেই কিন্তু আমাদের প্রতি তাদের একটা সম্মান আসবে। যদি আমরা এদেশের নিয়ম না মানি, কমন যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা যত্নশীল না হই, তাহলে কিন্তু ধীরে, ধীরে আমাদের এই পর্তুগালে বসবাস করা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে। তো এই ছিল পর্তুগালের মতো আজকের আয়োজন। আমার সাথে আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।